হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অল অফ ইউ টু আওয়ার চ্যানেল আরপি ম্যাথস গুরুকুল। তো বেশ কয়েকদিন বা বলতে পারো প্রায় এক মাস পরে আমি আবার তোমাদের জন্য ক্লাস নিয়ে আসছি। তো তার জন্য আমি খুবই দুঃখিত, তোমাদের এতদিন আমি ক্লাস করাতে পারিনি। অ্যাকচুয়ালি শারীরিক কিছু সমস্যার জন্য আমি ক্লাস করে উঠতে পারিনি এবং তার সঙ্গে কিছু অফিসিয়াল কাজের সঙ্গে যুক্ত ছিলাম। তো তোমরা সবাই জানো আমি সেন্ট্রাল গভর্নমেন্ট জব করে থাকি। তো তাই জন্য আমার ক্লাস নেওয়া হয়নি বা করে উঠতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। কিন্তু এখন থেকে তোমাদের জন্য আবার ঠিক সেই সেম ফ্লোতে আমি তোমাদের জন্য ক্লাস নিয়ে আসব এবং এখন আমাদের শুধুমাত্র পিএসসি মিসলেনিয়াসকে ফোকাস করে ক্লাস চলবে। এরপরে যখন আমাদের পঞ্চায়েতের নোটিফিকেশন আসবে তখন আমরা পঞ্চায়েতের উপর ফোকাস করব। ওকে, তো পিএসসি মিসলেনিয়াস যেহেতু আমরা শুনতে পাচ্ছি যে পুজোর আগেই হওয়ার সম্ভাবনা বেশি, তো পিএসসি মিসলেনিয়াসকে আমরা আগে কভার করব এবং সেখানে আমরা 1000 ম্যাথ প্র্যাকটিস ক্লাসের যে সেশনটি শুরু করেছিলাম সেই সেশনটিকে আগে কমপ্লিট করব। ওকে, চলো শুরু করা যাক। আজকে ক্লাস আমরা 140 অবধি প্রশ্ন সলভ করেছিলাম, 141 থেকে আজকে আমরা সলভ করব। বলা হয়েছে যে পি কিউ এর চেয়ে দ্রুত হাঁটে, খুব ভালো কথা। তার মানে বলা হয়েছে দুজনকার স্পিডের সঙ্গে তুলনা করা হচ্ছে, পি এর স্পিড কিউ এর স্পিড অপেক্ষা বেশি, তাহলে পি গ্রেটার দেন কিউ। ওকে, পি এবং কিউ উভয়ে 24 কিমি হাঁটে, তাহলে পিও দেখতে পাচ্ছি 24 কিমি হাঁটছে আর কিউ দেখতে পাচ্ছি 24 কিলোমিটার হাঁটছে, খুব ভালো কথা। তাদের গতির যোগফল বলা হয়েছে 7 কিমি পার ঘন্টা, তাদের নেওয়ার সময়ের যোগফল 14 ঘন্টা, খুব ভালো কথা। তাহলে আমি বলি যে 24/24 পি এর স্পিড প্লাস 24 কিউ এর স্পিড ইজিক্যাল টোটাল টাইম। আমরা জানি তো যে ডিস্টেন্সকে যদি স্পিড দিয়ে ভাগ করা হয়, তাহলে আমরা কি পাই না, টাইম পাই। ইজ দ্যাট ক্লিয়ার? বলে একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। তাহলে এখানেও টাইম আর এখানেও টাইম, এখানে পি এর টাইম এখানে কিউ এর টাইম, টোটাল টাইম কত বলেছে? 14 ঘন্টা। ক্লিয়ার? বলে একদম ঠিক। ব্যাস, এর পরের প্রশ্নের কিচ্ছু লুকিয়ে নি। এবার তোমরা শুধু আমাকে এটা বলো যে দাদা, যদি আমি 24কে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করি আর 24কে এখানে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করি যাতে ভাগফলের যোগফল 14 হয়, সেটা কি আমরা নির্ণয় করতে পারবো? অবশ্যই পারবো। সেটার জন্য আমি 4টে অপশনের দিকে চোখ রাখবো। দেখো আমাকে অপশানে কি বলেছে না, পি এর গতি নির্ণয় করতে হবে। তাহলে এই 4টে অপশানে পি এর গতি দেখতে পাচ্ছি, এখানে কোনো পয়েন্টে বা ফ্র্যাকশনের গল্প নেই। তার মানে অবভিয়াসলি এমন একটা সংখ্যা পি এর গতিবেগ হবে যেটা 24কে পুরোপুরি কাটবে। আমি দেখতে পাচ্ছি 3ও 24কে পুরোপুরি কাটে, 4ও কাটে, 6ও কাটে, 5 কাটে না। ওকে, তাহলে আমি যদি এখানে দেখি পি এর স্পিড বলা হয়েছে কিউ অপেক্ষা বৃহত্তম, তার মানে অবশ্যই এই 3, 4, 6-এর মধ্যে সব থেকে বড় দেখতে পাচ্ছি 6। কোনো আপত্তি নেই। তাহলে 6 যদি আমি ধরে নিই এখানে, তাহলে 6কে যদি 24কে যদি 6 দিয়ে ভাগ করি, তাহলে এখানে পড়ে থাকে 4। ক্লিয়ার? বলে একদম ঠিক। তাহলে 4 যদি এখানে টাইম লাগে, তাহলে 14 টোটাল টাইম, মানে এখানে 10 হওয়া উচিত। কিন্তু 24কে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করলে কি 10 ভাগফল পাওয়া যায় না। তার মানে 6 আমি এখানে নিতে পারবো না। তাহলে 6-এর জায়গায় যদি আমি 4 নিই, তাহলে 4 হলে এখানে তাহলে 6 হবে। ক্লিয়ার? বলে একদম ঠিক। তাহলে 6 যদি এখানে টাইম লাগে, 14 গেলে এখানে 8 টাইম লাগতে হবে। ক্লিয়ার? তাহলে এবার দেখতে পাচ্ছি যে 24কে এমন একটা সংখ্যা যাকে দিয়ে আমি ভাগ করি এবং ভাগফল 8 পাওয়া যায়, সেই সংখ্যাটা হচ্ছে কিছুই নয়, 3। ইজ দ্যাট ক্লিয়ার? বলে একদম ঠিক। তাহলে দেখো এবার আমি পেয়ে গেলাম পি এর স্পিড হচ্ছে 4 আর কিউ এর স্পিড কত হচ্ছে? 3। দেখো অঙ্ক কিন্তু করতে হলো না আমাকে, আমি অপশান দেখেই গল্প করে ফেললাম। এবার শুধু আমাকে দেখে নিতে হবে যে পি এর স্পিড আর কিউ এর স্পিড যেটা বার করেছি সেটাকে ঠিক বার করেছি, এবং সেটা প্রুফ করার জন্য ওখানে বলা হয়েছে যে গতির যোগফল হচ্ছে 7 কিমি পার ঘন্টা, আর 3 + 4 যোগ করলে তো 7 হয়। তার মানে আমার প্রশ্নে উত্তর নির্ণয় করার সময় কোনো ভুল বা ত্রুটি হয়নি। তাহলে আমার আনসার একদম ঠিক, 4 কিমি পার ঘন্টা হয়ে যাবে পি এর গতিবেগ। যদি কিউ এর গতিবেগ জিজ্ঞাসা করতে হলে বলতাম 3 কিমি পার ঘন্টা। ক্লিয়ার? কি ক্লিয়ার? হলো একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। নেক্সট প্রশ্ন বলছে এ ও বি একটি কাজ 12 দিনে করতে পারে, বি ও সি 15 দিনে, সি এবং এ 20 দিনে করতে পারে। খুব ভালো কথা। এ এই কাজটি করতে কত সময় নেবে? তাহলে এই প্যাটার্নের প্রশ্ন তো অনেকবার করেছি, এখন তোমাদের বারবার বলবো যে লেখার অত কিছু দরকার নেই। আমরা জানি যে এখানে এ ও বি একত্রে 12 দিনে করছে, বি ও সি একত্রে 15 দিনে করছে এবং সি ও এ একত্রে 20 দিনে করছে। তাহলে 12, 15 আর 20 এর এলসিএম হয়ে যাবে টোটাল ওয়ার্ক করো। তাহলে 12, 15, 20 এলসিএম 60 প্রত্যেকটা বাচ্চা ছেলে বলতে পারবে। তাহলে 60 ইউনিট হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে এ আর বি এর
মিলিত এফিসিয়েন্সি কত? আমরা জানি টোটাল ওয়ার্ককে তার টাইম দিয়ে ভাগ করলে, তার মানে এ বি একত্রে 12 দিনে করছে, টোটাল ওয়ার্ক করছে 60 ইউনিট, তাহলে 60/12 মানে 5 হয়ে যাবে তাদের এফিসিয়েন্সি। 5টা কি, একদিনে তারা কতটা ইউনিট কাজ করছে, তাহলে একদিনে বা একক সময়ে যে পরিমাণ কাজ হয় সেটাই হচ্ছে এফিসিয়েন্সি। তাহলে 60/12 5 হয়ে গেল এ ও বি এর মিলিত এফিসিয়েন্সি। সিমিলারলি বি ও সি এর মিলিত এফিসিয়েন্সি কত? 60/15 দ্যাট ইজ 4। সি ও এ এর মিলিত এফিসিয়েন্সি কত? 60/20 দ্যাট ইজ হচ্ছে 3। ইজ দ্যাট ক্লিয়ার? বলে একদম ঠিক। তাহলে এবারে যদি সবার এফিসিয়েন্সি এখানে যোগ করে দিই, তাহলে আমি দেখতে পাচ্ছি এই এ প্লাস বি এর মধ্যে এ আছে, আবার সি প্লাস এর মধ্যে এ আছে, এ প্লাস বি এর মধ্যে বি আছে, আবার বি প্লাস সি এর মধ্যেও বি আছে, আবার বি প্লাস সি এর মধ্যে সি আছে, আবার সি প্লাস এর মধ্যে সি আছে। তাহলে আলটিমেট এই প্রত্যেকটা টার্মকে, প্রত্যেকটা ইকুয়েশনকে যদি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড যোগ করি, তাহলে দেখো দুটো এ পাচ্ছি, দুটো বি পাচ্ছি, আর দুটো সি পাচ্ছি। ক্লিয়ার? আর রাইট হ্যান্ড সাইডে সাম কত হচ্ছে? 9 আর 3 12, একই না? তাহলে এ বি আর সি এর এফিসিয়েন্সি কত, মিলিত এফিসিয়েন্সি কত? 12/2 দ্যাট ইজ হচ্ছে 6। তাহলে এ বি এবং সি এর মিলিত এফিসিয়েন্সি কত পেয়ে গেলাম? 6। আমার নির্ণয় করতে হবে কি, এ একা ওই কাজটি করতে কত সময় নেবে। তাহলে এ বি সি এর মিলিত এফিসিয়েন্সি 6। তাহলে আমার যদি এ এর এফিসিয়েন্সি নির্ণয় করতে হয়, তাহলে এখান থেকে বি আর সি কে আমায় অমিট করে দিতে হবে। তাহলে বি প্লাস সি এর মিলিত এফিসিয়েন্সি কত? 4। তাহলে বি প্লাস সি কে যদি বাদ দিয়ে দিই, মানে 4 যদি বাদ দিয়ে দিই, তাহলে এর এফিসিয়েন্সি কত পড়ে থাকে? 6 - 4 2। ক্লিয়ার? বলে দেয় একদম ঠিক। তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে 60, তাকে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলেই পেয়ে যাবো এর টাইম। হ্যাঁ কি না? বলে দেয় একদম ঠিক। তাহলে এর টাইম কত? 60/2 30 দিন। কোথায় আছে? অপশন 3 হয়ে গেল কারেক্ট আনসার। বলো, বোঝা গেছে? বলে দেখ খুব সুন্দর বোঝা গেছে। 143 মান নির্ণয় করতে হবে সূচকের অঙ্ক। এবং দেখো এটা ফুড এসআই 16 মার্চ 2024-এর প্রশ্ন। দেখো ফুড এসআই পরীক্ষার রেজাল্ট এখনো বেরোয়নি, কিন্তু তার প্রশ্ন আমরা সলভ করছি। খুব ভালো কথা। তাহলে দেখতে পাচ্ছি এখানে প্রশ্ন, দেখতে পাচ্ছি দারুণ একটা প্রশ্ন। ঠিক আছে, কোয়ালিটি প্রশ্নের, পশ্চিমবঙ্গের পরীক্ষার প্রশ্নের কোয়ালিটি কিন্তু খুব দারুণ থাকে। রেজাল্ট বেরোয় আলাদা ব্যাপার, কিন্তু কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। দেখো 243, এই 243কে আমরা কি বলে থাকি, কি দেখে কি বুঝতে পারছি 243কে? আমরা জানি 80, দেখো 81 × 3 = 243। ঠিক আছে, আর যে একটু সূচক সম্বন্ধে আইডিয়া আছে সে বলবো 81 ইট ইজ নাথিং বাট 3^4। ক্লিয়ার? বলে একদম ঠিক। তাহলে 3^4 এর সঙ্গে যদি 3 গুণ করা হয়, আমরা জানি বেস 1 থাকলে সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ার কি হয়ে যায়? যোগ হয়ে যায় গুণের সময়। তাহলে 3 এখানেও আছে, 3 এখানেও আছে, তাহলে আলটিমেট কি হলো? 3^4 + 1 5। তাহলে 3^5 = 243, এবং এটা তোমাদের মাথায় একদম গেঁথে থাকা দরকার। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু আমার খুব ভালো করে মনে রাখতে হবে যে 243 দেখা মাত্রই আমার লিখতে হবে 3^5। তাহলে 243 জায়গায় আমি 3^5 লিখতে পারি, কোনো আপত্তি নেই। আর এর হোল পাওয়ার কত আছে? n/5। হ্যাঁ কি না? বলে দেয় একদম ঠিক। সিমিলারলি এরপরে দেখতে পাচ্ছি 3^2n + 1। ক্লিয়ার? কি ক্লিয়ার? বলে একদম ক্লিয়ার। নিচে কি দেখতে পাচ্ছি? সবাইকার বেস 3 করে নাও। 9কে আমি কি লিখতে পারি? 3 স্কোয়ার। তাহলে 3 স্কোয়ার তার হোল টু দি পাওয়ার n, এরকম গল্পটা। আর এখানে দেখতে পাচ্ছি 3^n-1। তাহলে এবার দেখছি ওপরেও গুণ আর নিচেও গুণ, প্রত্যেকের বেস আমি কি করে ফেলেছি না 3 করে ফেলেছি। আর দেখো যেগুলোর ভ্যালু এরকম আছে 3^5 তার হোল টু দি পাওয়ার n/5। তাহলে এই গল্পগুলো কি হয় না, যখনই আমার এই, ভালো করে দেখো 3^5 এর হোল টু দি পাওয়ার n/5, এর ভ্যালু, এর মানে হচ্ছে আর কিছুই নয় 3^a এর হোল টু দি পাওয়ার b, এর মানে হচ্ছে 3^ab। যখনই এই ব্র্যাকেটটা উঠে যাবে আমরা কি হয়ে যাবে? পাশাপাশি গুণ করে দেবো এদের। ক্লিয়ার? একদম ঠিক। তাহলে এবার বলো আমাকে যে 3^n এর হোল টু দি পাওয়ার n/5 এ গুণ করলে কি হবে? 5 5 ক্যান্সেল উঠে যাবে, পড়ে থাকবে 3^n। ক্লিয়ার? হ্যাঁ কি না? একদম ঠিক। তাহলে এবার 3^5 আর হোল টু দি পাওয়ার n/5 এর জায়গায় আমি কি লিখতে পারি? 3^n। হ্যাঁ কি না? বলে দেয় একদম ঠিক। এবার আমাকে বলো এই 3^2 আর হোল টু দি পাওয়ার n, একে আমরা কি লিখবো? 3^2n। বললো কোনো আপত্তি নেই। এবার দেখো ওপরে দেখতে পাচ্ছি 3 বেস, এখানেও 3 বেস পাওয়ার, তাহলে কি যাবে? গুণের সময় যোগ হয়ে যাবে। আর বলো এবার যোগ করলে আমি কি লিখবো? 3^n + 2n + 1। ক্লিয়ার? ঠিক নিচে কি লিখতে পারি? দেখো 3^2n +
এন মাইনাস ওয়ান লিখতে পারি, বলো তো একদম ঠিক। তাহলে একটু এন প্লাস টু এন প্লাস ওয়ান মানে থ্রি এন প্লাস ওয়ান, এখানে আমি কি লিখতে পারি থ্রি এন প্লাস ওয়ান, আর এখানে থ্রি এন মাইনাস ওয়ান, বলো লিখতে পারি তো? হ্যাঁ একদম লিখতে পারি, কোনো আপত্তি নেই। তাহলে এবার জানি যে সূচকের নিয়ম অনুযায়ী ভাগের ক্ষেত্রে যদি বেস সেম থাকে তাহলে পাওয়ার বিয়োগ হয়, হ্যাঁ কি না? মানে থ্রি টু দি পাওয়ার এ বাই থ্রি টু দি পাওয়ার বি, এখানে আমরা লিখতে পারি থ্রি টু দি পাওয়ার এ মাইনাস বি। ক্লিয়ার? বলে একদম ঠিক। এবার আমাকে বলো তাহলে কি লিখবো এখানে? উপরে দেখতে পাচ্ছি তিন বেস, নিচে তিন বেস, তাহলে পাওয়ার কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে থ্রি এন প্লাস ওয়ান আর মাইনাস থ্রি এন মাইনাস ওয়ান। তাহলে যদি ব্র্যাকেট তুলে দিই আমি কি দেখতে পাবো? যদি ব্র্যাকেট তুলে দিলে কি দেখতে পাবো? যে থ্রি এন প্লাস ওয়ান মাইনাস থ্রি এন আর মাইনাস ওয়ান কি হয়ে যাবে? প্লাস ওয়ান হয়ে যাবে। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। তাহলে দেখো এখানে প্লাস থ্রি এন মাইনাস থ্রি এন ক্যান্সেল আউট হয়ে গেল, পুরো রইল থ্রি টু দি পাওয়ার টু অ্যান্ড দ্যাট ইজ হচ্ছে নাইন। কোথায় আছে অপশন? ওয়ান হয়ে যাবে কারেক্ট আনসার। বলো বোঝা গেছে তো? সুন্দর বোঝা গেছে। 144, একজন মানুষ প্রথম দিন 1 কিমি, দ্বিতীয় দিন 2 কিমি, তৃতীয় দিন 3 কিমি এইভাবে হাঁটে। লোকটি 10 দিনে মোট কত দূরত্ব অতিক্রম করে? আচ্ছা, দারুণ একটা প্রশ্ন। তাহলে দেখো এই ধরনের প্রশ্নে আমি কি করব, এখানে তোমাদের বুঝতে হবে যে এখানে সিরিজ তৈরি হয়েছে, এবং সেটা কি সিরিজ না এরিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রগতি সিরিজ। তাহলে দেখো প্রথম দিন ফার্স্ট ডেতে সে 1 কিমি হাঁটছে, তারপরের দিন সে 2 কিমি হাঁটছে, তারপরের দিন সে 3 কিমি হাঁটছে। এইভাবে সে কতদিন হেঁটেছে না 10 দিন, 10th ডে। ঠিক আছে, তাহলে মানে এখানে 10টা টার্ম আছে, 10 দিন হেঁটেছে মানে এরকম 10টা টার্ম আছে। এবং যেখানে আমার সংখ্যাটা শুরু হচ্ছে কোথা থেকে? 1 থেকে। এবং দেখো 1 থেকে আমি দেখতে পাচ্ছি পরপর সংখ্যা বা কনজিকিউটিভ নাম্বারের সাম। কতগুলো সংখ্যার সাম হবে? 10টি সংখ্যার সাম হবে। আমরা জানি যখনই কনজিকিউটিভ নাম্বারের সাম হয় এবং শুরু হয় 1 থেকে, সেখানে সাম অফ দ্য নাম্বারের আমার কি জানি না সাম নির্ণয় করার ডাইরেক্ট ফর্মুলা n ইন্টু n প্লাস ওয়ান বাই টু। ইজ দ্যাট ক্লিয়ার? ওটা একদম ঠিক। 1 থেকে শুরু করে n অবধি সংখ্যা, আমি জানি 10th ডেতে কত, 10th ডে অবধি কতটা হেঁটেছে আমি জানি না, সাপোজ আমি জানি না। ঠিক আছে, তাহলে n অবধি সংখ্যার যোগফল হচ্ছে কত? n ইন্টু n প্লাস ওয়ান বাই দুই। আমি দেখতেই পাচ্ছি প্রত্যেক দিন 1 করে বৃদ্ধি পাচ্ছে, তার মানে 10তম দিনে গিয়ে আমি অবশ্যই দেখবো সে 10 কিমি হেঁটেছে। এটা তো আমরা দেখেই বুঝতে পারছি, যততম দিন তত কিমি হাঁটছে। প্রথম দিন ফার্স্ট ডে 1 হেঁটেছে, সেকেন্ড দিন 2 হেঁটেছে, থার্ড ডেতে 3 হেঁটেছে, তাহলে অবশ্যই 10th থেকে 10 কিমি হাঁটবে। ক্লিয়ার? তার মানে 1 থেকে 10 অব্দি সংখ্যার যোগফল কত হবে? এনার ভ্যালু আমি পেয়ে গেলাম 10। তাহলে 10 ইন্টু 10 প্লাস 1 মানে 11 বাই 2। 2 এখানে 10কে কাটাকুটি করলে 5, 5 ইন্টু 11 55। বলো কোনো আপত্তি? বলো কোনো আপত্তি নেই, অপশন 3 হয়ে গেল কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন দেখো, এই ধরনের প্রশ্নগুলো তোমরা সাধারণত অনেক রকম শর্টকাট শিখে থাকো। ঠিক আছে, ল্যাডার প্যাটার্ন বলে থাকি আমরা এগুলোকে। ঠিক আছে, কিন্তু আমি বলবো যে যখন এরকম দেবে, যখন এখানে দেখতে পাচ্ছি কমপ্লেক্স ব্যাপারটা, এখানে এক্স আছে, ঠিক আছে, আবার এখানে 2 আছে, তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা অত ফর্মুলায় যাবো না, অত রকম শর্টকাট মাথায় রাখবো না। ঠিক আছে, এগুলো খুব ইজি এবং খুব সহজেই আমি এর আনসার নির্ণয় করতে পারি। আমাকে শুধু এইটুকু পোর্শন দেখো, এইটুকু পোর্শন দেখে আমাকে বলো তো যে এর আনসার আমি কি সহজে বলতে পারি? 3 প্লাস 1/4 এর ভ্যালু আমরা কি করে নির্ণয় করি? দেখো 4-এর সঙ্গে 3 গুণ, কি হবে? 4-এর সঙ্গে 3 গুণ, যেটা গুণফল হবে তার সঙ্গে 1 যোগ। ক্লিয়ার? তাহলে 4 3-এ হয়ে গেল 12, আর 12 প্লাস 1 যোগ করে হয়ে গেল 13। গল্প শেষ। আর নিচে যেরকম 4 আছে সে 4 লিখে দেবো। তোমরা আলটিমেট পেয়ে গেলাম 3 প্লাস 1/4 ভ্যালু কত না 3 প্লাস 1/4 ভ্যালু কত হয়ে গেল? 4 3-এ 12, 12 প্লাস 1 13, আর নিচে 4 13/4, আর ওপরে কি আছে 1, তাহলে 1/13 মানে নিচের ভদ্রলোক কি হয়ে যাবে? উল্টে যাবে। তার মানে পুরো জিনিসটার ভ্যালু আমি কত পেয়ে গেলাম না এই পুরো জিনিসটার ভ্যালু পেয়ে গেলাম কত? 4/13। আর তার নিচে আছে আবার একটা 1, তাহলে 1 প্লাস 4/13, তাহলে আবার গল্পটা সেরকম যে 13 ইন্টু 1 মানে হচ্ছে 13, আর 13 প্লাস 4 হয়ে গেল কত? 17, তাহলে হয়ে গেল কত? 17 13, আর তার মাথায় আবার আছে একটা 1। ক্লিয়ার কি ক্লিয়ার না? বলো একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। তাহলে আলটিমেট 1 বাই কি 17 13, তার মানে আলটিমেট 13 17। তাহলে আমি পুরো ভদ্রলোকের ভ্যালু পেয়ে গেলাম কত? 13 17। এটা করতে আমার কত সেকেন্ড লাগবে? হার্ডলি
5 সেকেন্ড, এর বেশি হওয়ার কথাই নয়। তাহলে 13-17 আমি পেয়ে গেলাম এদিকে। তাহলে ওপারে গিয়ে গেলে সেটা কি হয়ে যাবে, মানে 2 ইজিক্যাল টু কি আছে, এক্স প্লাস 13-17। তাহলে আমি এখান থেকে হাসতে হাসতে বলতে পারি এক্স এর ভ্যালু হয়ে যাবে 2 মাইনাস 13-17। তাহলে সেম গল্প, 17 দুগুণে 34, ঠিক আছে, এখানে মাইনাস আছে বলে আমি বিয়োগ করব, তাহলে 34 মাইনাস 13, এখানে কি হয়ে যাবে 34 মাইনাস 13, আর 34 মাইনাস 13 মানে হচ্ছে কত, তাহলে 34 মাইনাস 13 হচ্ছে আমার 21। তাহলে 21/17 হয়ে গেল আমার কারেক্ট আনসার। কোথায় আছে, অপশন 2। বোঝা গেছে, খুব সুন্দর বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। চলো চলে যাই পরের প্রশ্ন। 146, যদি 7:x ইজিক্যাল টু 17.5:22.5 হয়, তাহলে x এর মান কত? তাহলে আমরা এখানে জানি এই ধরনের প্রশ্নে যে x হচ্ছে এখানে সেকেন্ড টার্ম, দ্বিতীয় সমানুপাতিক। আর আমরা জানি যে এই ধরনের প্রশ্নে আমি ডাইরেক্ট আনসার নির্ণয় করতে পারি কি করে, অর্থাৎ সেকেন্ড ভদ্রলোকের ভ্যালু নির্ণয় করতে বলেছে। আমার এই গল্পে, এই প্রশ্নে আমার একটা জিনিসই মাথায় রাখতে হবে যে এই পুরো টার্মটার মধ্যে ধারে ধারে এরা বসে আছে, একদম এন্ডে এরা বসে আছে, তাদের গুণফল মানে 7 ইন্টু 22.5 এর ভ্যালু যা হবে, মিডিলে এরা বসে এদের ভ্যালু, তাদের গুণফল সমান হবে। তার মানে ইজিক্যাল টু হয়ে গেল এক্স ইন্টু কত, 17.5। ক্লিয়ার? বলো এবার এখান থেকে বলতে পারি এক্স এর ভ্যালু কত, 7 ইন্টু 22.5/17.5। আর দেখো পয়েন্ট তো লেখার দরকার নেই, এখানেও এক ঘর পড়ে, এখানেও এক ঘর পড়ে, তাহলে দশমিক কি হয়ে গেল, ক্যান্সেল আউট হয়ে গেল। এবার দেখো আমি পরিষ্কার বুঝতে পারছি, 7কে দিয়ে এখানে কাটাকুটি যাচ্ছে, 7 দুগুণে 14, 25 সাথে 175, হ্যাঁ কিনা বলো, একদম ঠিক। আর 25 9 হচ্ছে 225, তাহলে এক্স এর ভ্যালু কত, 9, অপশন 4। নেক্সট প্রশ্ন। আচ্ছা, 20,480 টাকার উপর 2 বছর 73 দিনের জন্য বার্ষিক 6.14% হারে চক্রবৃদ্ধি সুদ কত হবে? দারুণ গল্প। তাহলে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটায় তোমরা অনেক রকম উপায় নির্ণয় করতে পারো। তোমরা বলবে যে প্রথমে অ্যামাউন্ট নির্ণয় করব, তারপরে আমরা সেখান থেকে বিয়োগ করে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট নির্ণয় করবো, কিন্তু আমি বলবো না, এইভাবে করার কোনো মানে হয় না। এই ধরনের প্রশ্ন যখন দেখবো 2 বছর 73 দিন, মানে বছর দিন একসঙ্গে গল্প আছে, আমি প্রত্যেক বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট নির্ণয় করার গল্প জানি। আর সাধারণত এই প্রশ্নগুলো 2 বছর আর 1 বছরের মধ্যে সীমাবদ্ধ থাকে, এর পরে আর যায় না, ঠিক আছে। একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কি হয়, প্রথম বছরের ইন্টারেস্টের সঙ্গে প্রিন্সিপাল যোগ হয়ে পরের বছরের, প্রথম বছরের প্রিন্সিপালের সঙ্গে ইন্টারেস্ট যোগ হয়ে পরের বছরের প্রিন্সিপাল তৈরি হয়, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে দেখো আমাকে বলো যে 20,480 এই টাকার ওপর প্রথম বছরের ইন্টারেস্ট কত হবে? 6.14%, মানে 6 4 24 রাখে 25/4%, মানে 25,400, হ্যাঁ কি না? আর 25,400 মানে হচ্ছে 1/16। আর 6.14% যারা পার্সেন্ট থেকে ফ্র্যাকশনের গল্প আমার জানে, যারা আমার ক্লাস করে নিয়মিত, তারা দেখেই বলতে পারবে 6.14% মানে হচ্ছে আমার 1/16 হচ্ছে ভগ্নাংশ। ডাইরেক্ট গল্প পেয়ে যাব। এবার দেখো এখান থেকে আমি পেয়ে যাবো যে আমার 1 বছরের ইন্টারেস্ট কত। 16 আমি দেখতে পাচ্ছি কতবার কাটাকুটি হচ্ছে, এখানে একবার যাচ্ছে 44, মানে 16 দুগুণে 32, 128 মানে হচ্ছে 16 8 128। তাহলে 1280 হচ্ছে আমার 1 বছরের ইন্টারেস্ট। ক্লিয়ার কি ক্লিয়ার না? ওটা একদম ক্লিয়ার। এটা হচ্ছে ফার্স্ট ইয়ারের সিআই। তাহলে সেকেন্ড ইয়ারে যখন আমি সিআই নির্ণয় করবো, তখন কি হবে, ফার্স্ট ইয়ারের সিআই এর সঙ্গে প্রিন্সিপাল যোগ হয়ে সেকেন্ড ইয়ারের প্রিন্সিপাল তৈরি হবে। তাহলে বলো 1280 আর 20480 যোগ করলে কত হবে? 0 এখানে পেলাম, এখানে 16 6, এখানে হচ্ছে 4 আর 2 6 আর 1 7, আর এখানে হচ্ছে আমার 21, তাহলে 21760। তাহলে এতটাই হচ্ছে আমার প্রিন্সিপাল, এর ওপর আবার 1/16 হবে, পরের বছরও আবার 1/16ই হবে, একই না? বলো একদম ঠিক। কাটাকুটি করলে কত হচ্ছে, 16 এখানে একবার যাচ্ছে, তাহলে হচ্ছে 57, মানে 16 3 হচ্ছে আমার কত, 48, 96, মানে 16 6 96, তাহলে 1360, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তাহলে 1360 পেয়ে গেলাম। এবার নেক্সট ইয়ারে গিয়ে কি হবে, আবার সরি নেক্সট ইয়ার তো আর নেই, এবার পড়ে 73 দিনের গল্প। এবার বলো 73 দিনকে যে আমি কি করব, বছরে ট্রান্সফার করি, তাহলে বছরের ক্ষেত্রে আমার গল্প কি হবে না, 73/365 করতে হবে। তাহলে আমি 73 দিনকে বছরে ট্রান্সফার করতে পারবো। আমরা সাধারণত 1 বছর লিপ ইয়ার না হয়,
তাহলে আমরা 365 দিন হিসেবেই ধরে থাকি। যদি লিপ ইয়ার বলা থাকে তখন 366 কথা ভাববো, যখন লিপ ইয়ার বলা নেই আমি 365 দিয়েই ভাববো। তাহলে বলো 365 দিনে 1 বছর হয়, তাহলে 73 দিনে কত বছর হবে? 73/365 ইয়ার। তাহলে আলটিমেট 73 মানে হচ্ছে এখানে 1/5, গল্প শেষ। তাহলে 1/5 ইয়ারের ইন্টারেস্ট আমার নির্ণয় করতে হবে, এবং সেক্ষেত্রে প্রিন্সিপাল আবার কি হবে না, আগের বছরের প্রিন্সিপাল প্লাস কম্পাউন্ড ইন্টারেস্ট যোগ হয়ে প্রিন্সিপাল তৈরি হবে পরের বছরের জন্য, মানে 1/5 বছরের জন্য। হলো একদম ঠিক। তাহলে যোগ করে দাও, এখানে 0 6 6 12 2 11 1 এখানে, আর এখন হচ্ছে 3, এখানে হচ্ছে 2, তাহলে 2 3 1 2 0। তাহলে এর ওপর আবার আমি কি বলবো, 1/16 আমি 6 গুণ 1/4%ই থাকবে 1/16, কিন্তু আমার 1 বছরের গল্প নেই, আমার 1/5 বছরের গল্প আছে, তাহলে ইন্টু 1/5, গল্প শেষ। তাহলে 16 5 হচ্ছে 80, মানে এখানে একটা শূন্য কাটলো, 8 দিয়ে কাটাকুটি হলে কত যাচ্ছে, কত হচ্ছে 8 দুগুণে হচ্ছে এখানে 16 পাচ্ছি, 71, এখানে হচ্ছে 8 8 64, মানে হচ্ছে আমার 72, 8 9 12 289। তাহলে আলটিমেট এখানে 289 হচ্ছে ইন্টারেস্ট। তাহলে এবার হচ্ছে এই তিনটে ইন্টারেস্টের স্বামী হচ্ছে আমার টোটাল ইন্টারেস্ট। আমি দেখতে পাচ্ছি ইউনিট ডিজিট কত পাচ্ছি 9, আর ইউনিট ডিজিট 9 এই চারটে অপশনের মধ্যে একমাত্র অপশন 3এই আছে, পুরো যোগ করার দরকার নেই, অপশন 3 হয়ে গেল আমার কারেক্ট আনসার। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না? বলো 100% ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। 6 বছর আগে সুশীলের বয়স স্নেহালের বয়সে 3 গুণ ছিল। খুব ভালো কথা। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি সুশীল আর স্নেহাল, খুব ভালো, সুশীল আর স্নেহাল। ঠিক আছে, 3 বছর আগে, কত বছর, সরি 6 বছর, 6 years ago, সুশীল এজ ওয়াজ 3 times স্নেহাল এজ। তাহলে এখানে যদি স্নেহালের বয়স যদি 1 বছর হয়, তাহলে সুশীলের বয়স হচ্ছে 3, তাহলে 3:1 হয়ে গেল বয়সের রেশিও। 6 years বিফোর, মাইনাস দিলাম মানে হচ্ছে বিফোর বোঝাবে। ওকে, 6 বছর পরে সুশীলের বয়স স্নেহালের বয়সের 5-এর 3 গুণ হবে। ঠিক আছে, তাহলে আলটিমেট এখান থেকে আমি কি বুঝতে পারছি, যে দাদা স্নেহালের বয়সের 5-এর 3 গুণ, তাহলে স্নেহালের বয়স যদি 1 হয় তাহলে এটা হবে 5-এর 3, তাহলে এক্ষেত্রে 5-এর 3:1 হবে হচ্ছে রেশিও আফটার 6 ইয়ার, মানে হচ্ছে প্লাস 6 ইয়ার্স। ঠিক আছে, তাহলে এই 5-এর 3:1কে আমি সরলভাবে লিখতে পারি এরকম, যে এই 3 যে নিচে ভদ্রলোক বসে আছে সেটা ওপারে গিয়ে 1-এর সঙ্গে গুণ হয়ে যাবে 3, তাহলে আলটিমেট 6 ইয়ার্স পরে কি হয়ে যাবে, 5:3 হয়ে যাবে, রেশিও। ক্লিয়ার কি ক্লিয়ার? হলো একদম ক্লিয়ার। তাহলে আমি দেখো আগে -6 ইয়ারে ছিলাম, মানে 6 বছর আগের গল্প ভাবছিলাম, এখন 6 বছর পরের গল্প ভাবছি। তাহলে 6 বছর আগে আর 6 বছর পরের মধ্যে টোটাল কত বছরের গ্যাপ? তুমি 6 বছর মাইনাস থেকে আমি আগে 0 এসেছি, তারপর +6 গেছি, মানে টোটাল 6 + 6 12 ইয়ার্সের গ্যাপ। আর এই 12 ইয়ার্সের গ্যাপে তাদের প্রত্যেকের বয়স কত ইউনিট করে ইনক্রিজ করেছে? দেখো 3 ছিল, এখানে 5 হয়েছে, এখানে 1 ছিল, এখানে 3 হয়েছে, তাহলে ইন বোথ কেস 2 ইউনিট করে ইনক্রিজ হয়েছে, এবং এটা 2 ইউনিট করে ইনক্রিজ সেম থাকতে হবে দুটো জায়গাতেই, তবেই কিন্তু অঙ্কটা করতে পারবে এইভাবে, নাহলে কিন্তু আমাকে সমান করে নিতে হবে। সেটা সমান করার জন্য আমি তোমাদের আগেও বলেছি প্রসেস কি, এদের মধ্যে ডিফারেন্সকে সেম করতে হয়। তাহলে দেখো সুশীল আর স্নেহালের ডিফারেন্স এখানেও 2 আছে আর এখানেও 2 আছে, তার মানে এই গ্যাপ এখানে সমান থাকবেই, যাতে কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে দেখো আলটিমেট 2 ইউনিটে ইনক্রিজ করেছে, এটা 12 বছরকে কি করছে, ডিনোট করছে। তাহলে 2 ইউনিট ইজ ইকুয়াল টু কি না, 2 ইউনিট ইজ ইকুয়াল টু হচ্ছে 12 ইয়ার্স। ক্লিয়ার? বলে তো একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। নির্ণয় করতে হবে স্নেহালের বর্তমান বয়স কত। তাহলে স্নেহালের যে কোনো একটা বয়স নির্ণয় করতাম, 2 ইউনিটের ভ্যালু যদি 12 বছর হয়, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে কত না, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 6 বছর। তাহলে এই 1 ইউনিট কি হয়ে গেল, 6 বছর নোট করলো, হ্যাঁ কি না, 6 ইয়ার্স নোট করলো। আর এটা 6 বছর আগের গল্প, তাহলে 6 বছর পরে গেলে তবেই আমি কি পাবো না, বর্তমানে ফিরে আসবো। তাহলে এর সঙ্গে আর 6 যোগ করলে তাহলেই বর্তমান বয়স পেয়ে যাবো। তাহলে 6 + 6 যোগ করলে কত হয়, 12 হয়। তাহলে 12 বছর হচ্ছে স্নেহালের বর্তমান বয়স। ক্লিয়ার কি ক্লিয়ার? একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। চলো 149, যদি A:B বলা যায় 3:5 হয়, B:C 7:8 হয়, তাহলে 2A:3B:7C কত? আচ্ছা, খুব ভালো কথা, কোনো ব্যাপার না। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে B এর ভ্যালু কত আছে, 5, এখানে B এর ভ্যালু কত আছে, 7, তাহলে 5 আর 7 তো সমান নয়, তাহলে দুটো রেশিওকে যখন আমি সিঙ্গেল রেশিও ট্রান্সফার করতে হবে, ঠিক আছে, বা অ্যাড করতে হবে, তাহলে আমায় দেখতে হবে এদের মধ্যে কমন টার্ম, তাকে সমান করতে হবে। মানে বুঝতে পারছি যে A:B আছে, তাকে আমাকে A:B:C তে ট্রান্সফার করতে হবে। A:B কত দাদা, 3:5, আর B কত দাদা, এখানে 7:8
8। ক্লিয়ার কি ক্লিয়ার হলো? একদম ক্লিয়ার। তাহলে আমি কি বলেছি না, উপরের দেখো এই পার্টে এখানে ফাঁকা কে বসে আছে? সি বসে আছে। তাহলে সি এর ঠিক প্রতিবেশী কে? বি। তাহলে বি এর ভ্যালু যা আছে সি এর জায়গায় বসিয়ে দাও, মানে এখানে 5 বসিয়ে দাও। নিচের রেশিওতে এ এর জায়গা ফাঁকা আছে, তাহলে এ এর প্রতিবেশী কে? সি, সরি বি। তাহলে এ এর জায়গায় কি বসবে? 7 বসে যাবে, যা এর প্রতিবেশীর ভ্যালু সেটা নিয়ে নেবে। ব্যাস, এবার উপর নিচে গুণ করো। 3 7 21, 7 5 35, আর 5 8 40। গল্প শেষ। হ্যাঁ কি না বলে দেয়? একদম ঠিক। এবার আমরা নির্ণয় করতে পারি যে 2a 3b আর 7c। তাহলে ব্যাস এখানে 2 গুণ করে দাও, এখানে হচ্ছে 3 গুণ করে দাও, আর এখানে 7 গুণ করে দাও। দ্যাটস ইট, গল্প শেষ। 21 দুগুণে 42। কিন্তু তারপরে দেখতে পাচ্ছি কাটাকুটি হতে পারে। হ্যাঁ কি না? কাটাকুটি কি হতে পারে? একদম কাটাকুটি হতে পারে। তাহলে দেখো কি করে কাটাকুটি যাচ্ছে। দেখো 42 এখানে, এখানে 35 ইন্টু 3 গুণ করার দরকার নেই, কোনো দরকার নেই। আমি দেখতে পাচ্ছি 7 এখানেও আছে, 7 এখানেও আছে, 7 এখানেও আছে। তাহলে 7 দিয়ে আমি কি দেখতে পাচ্ছি একেও কাটতে পারি, 7 3 21, 7 দিয়ে আমি একেও কাটতে পারি, 7 5 35, আর 7 এখানে কেটে গেছে। তাহলে পড়ে রইলো এখানে কত? 3 দুগুণে 6, এখানে 3 5 15, আর এখানে হচ্ছে 40। তাহলে 6:15:40 হয়ে গেল আমার কারেক্ট আনসার। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার। অপশন 150 নম্বর প্রশ্ন, আবার একটা রেশিওর প্রশ্ন এবং অসাধারণ একটি প্রশ্ন। এ বাই বি ইজ ইকাল টু 7/9, বি বাই সি ইজ ইকাল টু 3/5 বলে এ ইজ টু বি ইজ টু সি নির্ণয় করতে হবে। একটু আগেই দেখালাম, কিন্তু এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমি আর ওই প্রসেস অ্যাপ্লাই করব না। আমি শুধু দেখব যেখানে দাদা এ ইজ টু বি অথবা বি ইজ টু সি এর ভ্যালু কোথায় কি আছে। আমি জানি এ ইজ টু বি এর ভ্যালু কত? 7:9। ঠিক আছে, তাহলে দেখো এখানে এ ইজ টু বি ইজ টু সি এর মধ্যে এ ইজ টু বি এর ভ্যালু কি 7:9 কোনো জায়গায় আছে? দেখতে পাচ্ছি এখানেও আছে, এখানেও আছে। এখানে 7:3 আছে, তাহলে আনসার হতে পারে না। এখানে 21:35, 7 দিয়ে 7 3 21, 7 5 35, 3:5 হচ্ছে, তাহলে এটাও আনসার হতে পারে না। তাহলে 1 আর 2 এর মধ্যে আমার এখানে কি হয়ে গেছে? কনফ্লিক্ট হয়ে গেছে। তাহলে এবার আমার বি ইজ টু সি দেখতে হবে। বি ইজ টু সি কত? 3/5। 9 আর 15, 3 দিয়ে রুটি করলে 3 3 9, 3 5 15, 3:5 হচ্ছে। 9 আর 5 কি 3:5 হতে পারে? হতে পারে না। মানে অপশন 2 ক্যান্সেল আউট হয়ে গেল, অপশন 1 হয়ে গেল আমার কারেক্ট আনসার। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার। এবার এই প্রশ্নটাতেই যদি আমি বি ইজ টু সি আগে দেখতাম, তাহলে 3:5 দেখতে একমাত্র অপশন 1ই আছে, বাকি 2 3 4 ওখানেই অমিট হয়ে যেত। তাহলে আমাকে এ ইজ টু বি চেক করতেই হতো না। ওকে, একদম ঠিক। তাহলে অপশন চেকের মাধ্যমে এই প্রশ্ন আমার খুবই সহজে এবং অনায়াসে হয়ে যায়। ওকে, এবার দেখো 151 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে না, দুধ এবং জলের মিশ্রণের 3টি পূর্ণ পাত্র রয়েছে, তাদের আয়তন অনুপাত বলা হয়েছে 7:5:13। তাহলে 3টে পাত্র, এটা হচ্ছে ফার্স্ট পাত্র, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড। প্রথম পাত্র আয়তন যদি 7 ইউনিট হয়, দ্বিতীয় পাত্র 5 ইউনিট, তৃতীয় পাত্র 13 ইউনিট। এবার এই 7 ইউনিটের মধ্যে বলতে চাইছে যে 7 ইউনিটের মধ্যে একটা মিশ্রণ আছে, এবং এই 7 ইউনিট মিশ্রণের মধ্যে কিছুটা জল আছে, কিছুটা দুধ আছে। ওকে, খুব ভালো কথা। এবার বলা হলো যে এই পাত্রগুলোতে দুধ জলের অনুপাত যথাক্রমে 2:3, 47:53 আর 9:11। তার মানে হচ্ছে 7-এর মধ্যে মিল্ক আর ওয়াটার কি রেশিওতে আছে না 2:3 রেশিওতে আছে। 5-এর মধ্যে কি রেশিওতে আছে? 5-এর মধ্যে আছে 47:53 রেশিওতে। 11-এর মধ্যে কি রেশিওতে আছে? 9:11 রেশিওতে। ক্লিয়ার বলে? একদম ঠিক। এবার 7-এর মধ্যে 2 আর 3 অনুপাতে 7কে ভাঙা একটু ডিফিকাল্ট। তাহলে তুমি কি করবে? তুমি করবে এই 7টাকে 7 না ভেবে তুমি 700 ভাবো, 5টাকে 5 না ভেবে 500 ভাবো, 13টাকে 13 না হবে 1300 ভাবো। ব্যাপার তো একই, 700:500:1300 যা, আর 7:5:13 মানেও তাই। এবার দেখো ভাঙতে সুবিধা হবে। তাহলে আমি বলতে পারি যে এই 700 কে আমি 2 আর 3 অনুপাতে ভাঙবো। তাহলে 2 + 3 যোগ করলে কত হয়? 5 হয়। তাহলে 5-এর ভ্যালুই অ্যাকচুয়ালি 700। হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তাহলে কত গুণ? 140 গুণ না? বলো একদম ঠিক। তাহলে এই 140 2কে গুণ করি, 41কে 3 দিয়ে গুণ করি, তাহলে 700-র মধ্যে কতটা মিল্ক আর কতটা ওয়াটার পেয়ে যাবো। তাহলে 140 × 2 করলে কত হবে? এটা হচ্ছে 280। এটা হচ্ছে মিল্ক, প্রথমটা মিল্ক আর তারপর একটা ওয়াটার, বুঝে যাবে এটা। ওকে, আর 140 × 3 করলে 420। সিমিলারলি 47 + 53 যোগ করলে হচ্ছে আমার 100। তাহলে 100-র ভ্যালুই হচ্ছে কত? 500। তাহলে 5 গুণ, তারপরে 47কে 5 গুণ করবো। 47কে 5 গুণ করলে কত হচ্ছে? তাহলে 5 7 35-এর 5, থেকে 3 5 রে 20 23, 235। আর 53কে 5 গুণ করলে 5 3 15 5, আর 25-এর আগে 26, 265।
তাহলে এখন 9+11 হচ্ছে 20, তাহলে 20 এখানে 1300 মানে হচ্ছে 20 কে কত গুণ করলে 1300 হবে? তাহলে একটা শূন্য 65 গুণ করলে, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তাহলে 9 কে 65 গুণ করবো, 65 9 করলে কত হচ্ছে? না 9 5 45 মানে 4, 9 54 হচ্ছে 58, 585। আর এখানে হচ্ছে 65 11 মানে হচ্ছে 5, 6 5 11 1, হাতে থাকে 1, 6 1 7, 715। তাহলে বোঝা গেল। তাহলে প্রত্যেক ক্ষেত্রে আমি মিল্ক আর ওয়াটার পেয়ে গেলাম। তারপর নির্ণয় করতে হবে এগুলো একসাথে মিশিয়ে দিলে নতুন মিশ্রণে দুধ জলের অনুপাত কি হবে। তাহলে মিল্ক তো এখানে 280, এখানে 235, এখানে 585, যোগ করলে কত হচ্ছে? টোটাল মিল্ক হয়ে গেল আমার 5, 5 10, 0, হাতে থাকে 1, 8 আর 1 9, আর 3 12, 8 20, 0 2, 5 আর 2 7, 7 আর 2 9 আর 2 হচ্ছে 11, তাই তো? তাহলে আমি বুঝতেই পারছি যে 11:14 এইটাই অপশন 1ই হবে কারেক্ট আনসার। ওকে, তো দেখে নিই ওয়াটারটা কত হচ্ছে। 420, এখানে 265, আর এখানে 715। 5 5 10 0, হাতে 1, 1 আর 1 2, আচ্ছা 715 যোগ করবো, 265 আর 420, তাই তো? হ্যাঁ কিনা? একদম ঠিক। 1 আর 1 2 আর 6 8 আর 10 0, হাতে 1, 7 আর 1 8 আর 2 10 4 14, একদম ঠিক। তাহলে দেখো ফাইনাল রেশিও কত হচ্ছে, দুটো শূন্য ক্যান্সেল আউট হলো, 11:14, অপশন 1 হয়ে গেল কারেক্ট আনসার। ক্লিয়ার? বলে একদম ক্লিয়ার। তাহলে শুধু এখানে কিছুই নেই, একটু গুণভাগ যোগ বিয়োগ বেশি আছে, আর কিছু নয়। কোশ্চেন নাম্বার 152, এ বি এবং সি এর আয়ের অনুপাত 7:9:12, খুব ভালো কথা। তাদের ব্যয় অনুপাত বলা হয়েছে 8:9:15, খুব ভালো কথা। যদি এ তার আয়ের 1/4 অংশ সঞ্চয় করে, আচ্ছা এই ধরনের প্রশ্নে একটু লেভেলটা ডিফিকাল্ট মনে হচ্ছে, কিন্তু একে আমি সহজ করে দিচ্ছি। দেখো ব্যাপারটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার থাকা। কনসেপ্ট ক্লিয়ার থাকলে প্রশ্নের আনসার করতে বেশিক্ষণ সময় লাগে না। কি বলা হয়েছে? আয় আর ব্যয়ের অনুপাত বলা হয়েছে, তাহলে ইনকাম আর এক্সপেন্ডিচার, তাই তো? কার কার আয়? না এ বি আর সি এর আয় অনুপাত কত বলা হয়েছে দাদা? 7:9:12। এখন দেখতে পাচ্ছি 8:9:15 এক্সপেন্ডিচার। আমরা জানি ইনকাম মাইনাস এক্সপেন্ডিচারই হচ্ছে সেভিং, হ্যাঁ কি না? সেভিং ইজ ইকুয়াল টু কি? ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার না? দাদা একদম ঠিক, কোনো আপত্তি নেই। তাহলে 7 ইউনিট হচ্ছে এর আয়, 8 ইউনিট হচ্ছে এর এক্সপেন্ডিচার, 7 থেকে 8 বিয়োগ করলে -1, তাহলে কি করে হবে? তাহলে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা কিন্তু এরকম মাইনাস করতে পারবো না ইউনিটের। আমায় ধরে নিতে হবে এটা হচ্ছে 7x, এটা হচ্ছে 8y। তাহলে বলো তো সেভিংস কত হচ্ছে এর? না 7x মাইনাস 8y। ক্লিয়ার হলো? একদম ঠিক। এবার দেখুন একটা কথা বলেছে যে এ তার আয়ের 1/4 অংশ সঞ্চয় করে। তাহলে আলটিমেট আমি কি বুঝতে পারছি যে এই যে এর সঞ্চয় মানে 7x মাইনাস 8y, এটা আলটিমেট তার আয়ের 1/4 মানে 7x/4, একদম ঠিক। তাহলে এবার দেখো এখান থেকে আমি খুব সহজেই এক্স আর ওয়াই একটা রেশিও পাবো। 7x ওদিকে উপরে চলে গেলে কি দেখতে পাচ্ছি দাদা? 7×4 = 28 মানে হচ্ছে 21x/4 ইজ ইকুয়াল টু হচ্ছে 8y। এখান থেকে বুঝতে পারছি যে x/y ইজ ইকুয়াল টু হচ্ছে কত? না এখানে দেখতে পাচ্ছি 8×4 = 32/21। ক্লিয়ার কি ক্লিয়ার? না একদম ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন। এক্স আর রেশিও কত হলো? 32:21। ব্যাস। এবার আমাকে কি নির্ণয় করতে বলেছে? নির্ণয় করতে বলেছে তাদের সঞ্চয়ের অনুপাত নির্ণয় করতে হবে, তাদের সঞ্চয়ের অনুপাত। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এক্স এর ভ্যালু আমি 32 লিখতে পারি, আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 21 লিখতে পারি। তাহলে দেখো তো আলটিমেট এর সঞ্চয় কত হচ্ছে? বলো আমাকে এই সঞ্চয় কত হচ্ছে? 7 × 32 মাইনাস 8 × 21 কত হচ্ছে? 7 32 মানে হচ্ছে 7 14 4। আচ্ছা এখান থেকে আমি দেখতে পাচ্ছি 8 কমন যাচ্ছে, 8 কমন গেলে পড়ে যাচ্ছে এখানে 28 মাইনাস 21 মানে হচ্ছে 28 মানে সেগুলো মানে 7, কারণ 7 8 56। তাহলে এর ভ্যালু দেখতে পাচ্ছি 56। তাহলে এখানে দেখো আমাকে এবিসি এর সঞ্চয় অনুপাত নির্ণয় করতে বলেছে। তাহলে বাকিদের গল্প আমি নির্ণয় করার দরকার নেই, আমি দেখতে পাচ্ছি এর ভ্যালু ইটসেলফ 56 পাচ্ছি সঞ্চয়। আর এখানে অনুপাতে অপশন এতে দেখতে পাচ্ছি এর ভ্যালু 56 আছে। বাকি কোথাও 56 আছে? নেই। 56 আছে? নেই। 56 আছে? নেই। ঠিক আছে, 56 নেই, 56 কোনো গুণিতকও নেই, 56 কোনো গুণনীয়কও নেই। তাহলে আমার তো কোনোভাবেই বাকিগুলো অপশনগুলো আনসার হতে পারে না। তাহলে আমি একটা থেকেই আনসার নির্ণয় করতে পারলাম। তাহলে বোঝা গেল আশা করি। তাহলে মেন ব্যাপার হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার থাকলে প্রশ্ন আনসার করতে বেশিক্ষণ সময় লাগে না। 153, স্রোতের অনুকূলে একটি নৌকা, আচ্ছা নৌকা নেকা হয়ে গেছে, কি করে? 2.1 ঘন্টা 30 কিমি দূরত্ব অতিক্রম করে, খুব ভালো কথা। স্রোতের অনুকূল মানে কি বলবো? ডাউন স্ট্রিম। তাহলে ডাউন স্ট্রিমে নৌকাটি কি করছে? 30 কিমি যাচ্ছে, মানে ডিস্টেন্স সময় লাগছে কত? 2 × 4 আর 1 5 2। তাহলে এখানে ডিস্টেন্স বাই আমি টাইম করলাম, মানে আমি কি পেয়ে গেলাম? ডাউন স্ট্রিমের স্পিড পেয়ে গেলাম। ডাউন স্ট্রিমের
স্পিড পেয়ে গেলাম। সিমিলারলি এখান থেকে আপস্ট্রিমের স্পিডও পেয়ে যাবো। কি করে দেখো, পরের গল্পে বলা হয়েছে ফেরার সময় একই দূরত্ব 3.3 ঘন্টায় অতিক্রম করে। তার মানে আলটিমেট বোঝা গেল যে একই দূরত্ব মানে হচ্ছে 30, সেটা অতিক্রম করছে কত সময়, 3×4 = 15/4 ঘন্টায়। তাহলে বাই 15/4। তাহলে এবার দেখো 2 ওপরে গুণ হয়ে যাবে আর 5কে দিয়ে ক্যান্সেল হবে, 5×6 = 30, তাহলে 6×2 = 12। ডাউন স্ট্রিমের স্পিড হচ্ছে 12 কিমি/আওয়ার। হ্যাঁ কি না? তাহলে আপস্ট্রিমের স্পিড কত হচ্ছে দেখো, 4 ওপরে চলে গেল, গুণ হয়ে যাবে আর 15×2 = 30, 4×2 = 8 কিমি/আওয়ার। তাহলে এবার দেখো ডাউন স্ট্রিমের স্পিড জানি, আপস্ট্রিমের স্পিড জানি, নির্ণয় করতে হবে স্থির জলে নৌকার গতিবেগ। তাহলে নৌকার গতিবেগ মানে স্পিড অফ বোট। স্পিড অফ বোট কত হবে না, ডাউন স্ট্রিমের স্পিড প্লাস আপস্ট্রিমের স্পিড বাই 2। ডাউন স্ট্রিম হচ্ছে 12, আপস্ট্রিম হচ্ছে 8, 12 + 8 20/2 মানে হচ্ছে 10 কিমি/আওয়ার। কোথায় আছে? আচ্ছা, এখানে 8, 12, 15 কোনোটাই নয়, তাহলে অপশন 4 হচ্ছে কারেক্ট আনসার, উপরে কোনোটাই নয় আনসার হবে। ক্লিয়ার? একদম জলের মতো পরিষ্কার। 154, 100টি পেন্সিল বিক্রি করে একজন দোকানদার 20টি পেন্সিলের বিক্রির মূল্য লাভ করে। তাহলে এই ধরনের প্রশ্নের ডাইরেক্ট আনসার আমি আগেও অনেকবার বলেছি কনসেপ্ট, যে যখন আমি কোয়ান্টিটির ওপর বিচার করব, যখন বলা থাকবে যে এতগুলো আমি বিক্রি করেছি, এতগুলো কোয়ান্টিটি বিক্রি করেছি এবং এতগুলোর কস্ট প্রাইস আমার লাভ হয়েছে আর এতগুলোর সেলিং প্রাইস আমার লাভ হয়েছে, যখন বলা থাকবে সেলিং প্রাইস, তখন আমায় কি করতে হবে, কতগুলো বিক্রি করেছি, 100টা বিক্রি করেছি, কতগুলো কোয়ান্টিটির লাভ হয়েছে না 20টা কোয়ান্টিটির। তাহলে সিপি পেয়ে গেলাম 100 - 20। অলওয়েজ ক্লিয়ার? যখনই মনে রাখবো যে কতগুলো কোয়ান্টিটি বিক্রি করেছি বলা থাকবে আর কতগুলোর কোয়ান্টিটির আমি সেলিং প্রাইস লাভ করেছি, যদি বলা থাকে সেলিং প্রাইস লাভ করেছি, তাহলে আমি যতগুলো কোয়ান্টিটি বিক্রি করেছি যতগুলোর কোয়ান্টিটির সেলিং প্রাইস লাভ হয়েছে সেটার ডিফারেন্স হয়ে যাবে সিপি। তাহলে 100 - 20 80 হয়ে গেল আমার সিপি। আর প্রফিট তো আমি দেখতে পাচ্ছি 20টার সেলিং প্রাইস প্রফিট হয়েছে, তাহলে প্রফিট হয়ে যাবে 20। তাহলে প্রফিট পার্সেন্টেজ হয়ে যাবে কি না 20/80 × 100। ঠিক আছে? তাহলে আলটিমেট 25%। হ্যাঁ কি না? বলো একদম ঠিক। ঠিক আছে, এবার যদি এটা বলা থাকতো যে 20টি পেন্সিলের বিক্রয় মূল্য না ক্রয় মূল্য লাভ হয়েছে, তাহলে 20টি পেন্সিলের যদি ক্রয় মূল্য লাভ হতো তাহলে সেক্ষেত্রে আমার বিয়োগ করতে হতো না, ডাইরেক্ট 20/100 × 100 মানে 20% হয়ে যেত কারেক্ট আনসার। ক্লিয়ার কি? ক্লিয়ার হলো একদম ক্লিয়ার। তাহলে প্রশ্নটা আমরা বাচ্চারা শিখেছিলাম এরকম ভাবে, সেটাও দেখে নাও যে আমি 100টি পেন্সিল বিক্রি করেছি, এটা হচ্ছে কোয়ান্টিটি, আর তার সেলিং প্রাইস আমি ধরে নিলাম 100 টাকা। তাহলে 100টা সেলিং প্রাইস যদি 100 টাকা হয় তাহলে 20টার সেলিং প্রাইস কত? 20 টাকা। তাহলে আমাকে বলো যে এটা হচ্ছে আমার এসপি আর এটা হচ্ছে আমার প্রফিট। তাহলে সিপি কি করে পাই আমরা? এসপি থেকে প্রফিট বিয়োগ করে না, তাহলে 100 - 20 হয়ে যাবে, 80 হচ্ছে সিপি আর 20 হচ্ছে আমার প্রফিট। তাহলে 20/80 × 100 হয়ে যাবে আমার কি প্রফিট পার্সেন্টেজ। বলো, এটা হচ্ছে আমি বাচ্চাবেলায় শিখেছিলাম, বোঝা গেল? আর এখন হচ্ছে আমাদের এটা কনসেপ্ট। আশা করি ক্লিয়ার। 155, 8-এর 2 9-এর 8-এর 5-এর 2 8-এর 9 11-এর 14 এর লসাগু নির্ণয় করতে হবে। আমরা জানি ভগ্নাংশের লসাগুর ক্ষেত্রে লসাগু নির্ণয় করতে বললে ভগ্নাংশের লবের যে সমস্ত ভগ্নাংশগুলো বলা হয়েছে তাদের লবের লসাগু করব আর ঠিক তার উল্টো হরে করব গসাগু। যেটা আমায় বের করতে বলবো সেটা লবে করব, এটা মাথায় রাখবো। তাহলে 5, 8 আর 11 এদের হচ্ছে আমায় কি নির্ণয় করতে হবে না 5 আর 8 আর 11-র এলসিএম। আর কি নির্ণয় করতে হবে? এইচসিএফ কাদের না তার ঠিক উল্টো লোকেদের, মানে হরের 2, 9 আর 14। তাহলে 2, 9 আর 14 মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই, তাহলে এদের এইচসিএফ কত হবে? 1। আর 5, 8, 11 এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই, তাহলে এদের গুণফলে যাবে এলসিএম। 5 8 40 মানে 440। আর 440/1 মানে 440ই হবে। অপশন 3। 156 একটি ব্যবসায় এ, বি এবং সি যথাক্রমে এত টাকা এবং এত টাকা বিনিয়োগ করে, বছরের শেষে তারা এত টাকা লাভ হলে বি এর লাভের শতাংশ কত? যখন আমি দেখতে পাচ্ছি এর টাইম সবার জন্য সেম, মানে প্রত্যেকের লাভই বছরের শেষে, মানে 1 বছরের জন্য টাকা ইনভেস্ট করছে প্রত্যেকেই, কেউ টাকা তুলে নিচ্ছে না, সেই ক্ষেত্রে তাদের ইনভেস্টমেন্ট রেশিও হয়ে যাবে প্রফিট রেশিও। তাহলে প্রফিট রেশিও ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? প্রফিট রেশিও ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? ইনভেস্টমেন্ট রেশিও। তাহলে বলো ইনভেস্টমেন্ট রেশিও কি আছে? দেখো প্রত্যেকটা থেকে আমি 3টে করে শূন্য অমিট করে দিতে পারি, কারণ প্রত্যেকেরটি লাস্টে 3টে শূন্য আছে। তাহলে 26:34:10।
আর যে একটু চোখ তৈরি হয়ে গেছে সে বলবে আমি এই 26, 34, 10 এদের প্রত্যেকের মধ্যে একটা 2 এক্সট্রা দেখতে পাচ্ছি, তাহলে আমি এটা লিখবোই না, আমি ডাইরেক্ট লিখবো 13, 17 আর 15। এটা তো প্রফিট রেশিও। তাহলে বলো 13 প্লাস 17, 13 প্লাস 17 30, 30 প্লাস 15 হচ্ছে 45। তাহলে টোটাল 45 ইউনিট যে প্রফিট, তার মধ্যে এর হচ্ছে 13 ইউনিট লাভ, 17 হচ্ছে বি এর, আর 15 হচ্ছে সি এর। আমায় বলেছে টোটাল 3500 টাকা লাভ করে, তাহলে বি এর লাভের শতাংশ কত? আচ্ছা, কিছু একটা 13 প্লাস 17, 30 প্লাস 15, 45। ও সরি, ভেরি সরি, এখানে 10, 15 কেন, 5 হবে, তাহলে 30, 35 হচ্ছে, একদম ঠিক। তাহলে 35-এর ভ্যালু বলা হয়েছে কত? 3500। নির্ণয় করতে হবে কি, বি এর লাভ্যাংশ মানে 17-র ভ্যালু, তাহলে কত গুণ ওখানে? 100 গুণ 1700। কারেক্ট আনসার কোথায় আছে? অপশন ডি। দুটি সংখ্যার অনুপাত এত, যদি প্রত্যেকটির সংখ্যা 10 দ্বারা বৃদ্ধি করা হয় তাহলে অনুপাত 5:7 হবে, তাহলে সংখ্যাগুলো কত? তাহলে এই প্রশ্ন আর এজ সংক্রান্ত যে প্রশ্নটা আমরা দেখেছিলাম, যেখানে আমরা বলেছিলাম যে 6 বছর আগের গল্প, 6 বছর পরের গল্প, কোথায় ছিল প্রশ্নটা? এই এটা না, এটা সেম গল্প। তা আমরা কি দেখতে পাচ্ছি না, প্রত্যেকটা সংখ্যা কি সেম পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। আর এখানেও আমি বলেছিলাম যে প্রত্যেকের বয়সই 12 বছর বেড়েছে। ওকে, গল্পটা সেম, তাহলে কনসেপ্ট কিন্তু একই। কি বলা হয়েছে দেখি একবার, দুটো সংখ্যার অনুপাত 3:5। ওকে, এ আর বি বলা হলো 3:5, প্রত্যেকেই 10 ইউনিট বাড়ালে অনুপাত হয়েছে 5:7। তাহলে দেখো এখানেও 3 থেকে 5 ইউনিট হয়েছে, মানে 2 ইউনিট ইনক্রিজ করেছে। এখান থেকেও 5 থেকে 7 ইউনিট হয়েছে, 2 ইউনিট ইনক্রিজ করেছে। তাহলে দুই জায়গাতেই সেম ইনক্রিজ হয়েছে, তাহলে আমার কোনো অসুবিধা নেই। তাহলে আমি বলতে পারি যে এই 2 ইউনিটের ভ্যালুই হচ্ছে কত না 10। নির্ণয় করতে হবে কি, সংখ্যাগুলো হলো, তাহলে 2 এর ভ্যালু যদি 10 হয় তাহলে 1 এর ভ্যালু হচ্ছে আমার কত? 5। তাহলে 1 এর ভ্যালু 5 হলে 3 এর ভ্যালু কত হবে? 5 গুণ এখানেও হবে আর এখানেও 5 গুণ হবে, তাহলে 15 আর 25 একই না? বলো একদম ঠিক। ওকে, এছাড়া আর কি করতে পারতাম? 3:5, 5:7, 3:5 এখানেও আছে, এখানে 7:9, এখানে। আচ্ছা, 1 আর 2 এর মধ্যে, 1 আর 4 এর মধ্যে কনফ্লিক্ট, এটা আমরা অপশন দিয়ে টেস্ট করতে পারতাম। দুটো সংখ্যা অনুপাত 3:5 বলেছে, তার 3 আর 5 অনুপাত 3:5, আর 15 আর 25 অনুপাত 3:5। বাকি দুটো অপশন এমনিতেই অমিট হয়ে যেত। আমার 10 বৃদ্ধি করতে বলেছে, 3কে 10 বৃদ্ধি করলে 13, আর 5কে 10 বৃদ্ধি করলে 15, তাহলে 13 আর 15 রেশিও তো 5:7 নয়, তাহলে এটা আনসার হতে পারে না। অপশন 4 হয়ে গেল কারেক্ট আনসার। ওকে, এভাবে করতে পারতাম, কোনো ডাউট নেই। দেখো 158 প্রশ্নে কি বলা হয়েছে না, 50টি সংখ্যার গড় 28, যদি দুটো সংখ্যা যেমন 25 এবং 35 বাদ দেওয়া হয় তাহলে অবশিষ্ট সংখ্যাগুলোর গড় কত হবে? মেন কনসেপ্ট হচ্ছে যে 50 জন আমার ছিল, সেখান থেকে 2 জন চলে গেছে, পড়ে আছে 48 জন। ঠিক আছে, 50 জনের গড় ছিল আমার, অ্যাভারেজ ছিল কত? 28। ঠিক আছে, এবার তুমি মনে রাখবে যে 48 জনের গড়ে পরিবর্তন হবে তখনই, 48 জনের গড়ে পরিবর্তন হবে তখনই যখন এই দুজন 28 অপেক্ষা বেশি বা কম নিয়ে চলে যাবে। তার মানে কি, দুজনের প্রত্যেকে যদি 28 নিয়ে চলে যায় তাহলে 48 জনের গড়ও 28 থাকবে, কিন্তু দুজনের প্রত্যেকে যদি 28 অপেক্ষা বেশি বা কম নিয়ে যায় তাহলে মনে রাখতে হবে যে না, আমার মেন যে 48 জন পড়ে আছে তাদেরও আমার অ্যাভারেজে পরিবর্তন হবে। দেখতে পাচ্ছি যে একজনকার হচ্ছে 28, অ্যাভারেজে প্রত্যেকের ভ্যালু হচ্ছে 28 করে, তাহলে দুজনকার ভ্যালু কত করা উচিত না? 28 দুগুণে 56 হওয়া উচিত। আর দুজন যারা চলে গেছে তারা টোটাল কত নিয়ে গেছে না? 25 প্লাস 35, তার মানে 30-30-60 নিয়ে চলে গেছে। তাহলে 56 নিয়ে চলে গেলেও আমার গড় 28 থাকতো, কিন্তু 56 অপেক্ষা বেশি নিয়ে চলে গেছে। তাহলে 56 অপেক্ষা বেশি নিয়ে চলে গেছে মানে আমার এক্সট্রা 4 নিয়ে চলে গেছে। 56 মাইনাস 60 মানে কি? এক্সট্রা 4 নিয়ে চলে গেছে। তাহলে এই 48 জনের গড় এখন আর 28 থাকবে না, এই 4 বেশি নিয়ে চলে যাওয়ার জন্য আমার কি হবে? গড় কমে যাবে। কতটা কমবে না, 4 যেটা বেশি নিয়ে চলে গেছে তার দায়ভার বাকি প্রত্যেককে বয়ে বেড়াতে হবে। তাহলে বাকি প্রত্যেককে মানে 48 জনকে বয়ে বেড়াতে হবে। তাহলে 28 মাইনাস 4/48 হয়ে যাবে আমার 48 জনকার এখন নতুন অ্যাভারেজ। তাহলে 4/48 মানে 1/12। এই ওয়ার্ডিংগুলো মাথায় রাখবে, তাহলে জীবনে এই ধরনের প্রশ্নে কোনো রকম গুণ ভাগ যোগ বিয়োগ করতে হবে না। তাহলে 28 মাইনাস 1/12, আর 1/12 মানে কত হতে পারে? দেখো 1/12 মানে হচ্ছে 0.02 এরকম, সরি 0.08 এর কাছাকাছি হবে। দেখো 1/12, তো তুমি 1 লেখো, এখানে দশমিক দিয়ে একটা শূন্য, আবার
শূন্যর জন্য একটা শূন্য, তাহলে 12×8=96। তাহলে আলটিমেট বুঝতে পারছি 0.08। তাহলে 0.08 মানে 28 থেকে 0.08 বিয়োগ করা মানে 27.92 এরকম একটা ভ্যালু আসবে, একই না? 27.92 মানে হচ্ছে অপশন 2। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার, বোঝা গেছে? একদম বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন 159। ও দারুণ একটা প্রশ্ন, দেখো এই প্রশ্নটা ইন্টারেস্টিং। একটি বিকারে অ্যাসিড ও জলের অনুপাত 1:x। তাহলে বিকারে কি দেখতে পাচ্ছি? অ্যাসিড আছে আর জল আছে, ওয়াটার আছে। কি রেশিওতে আছে? 1:x রেশিওতে আছে। ক্লিয়ার? বলে একদম ঠিক। 300 মিলিলিটার মিশ্রণে 50 মিলিলিটার জল মেশানো হলো। আচ্ছা, তার মানে এখানে টোটালি 1 আর x যে রেশিওটা ছিল, সেখানে টোটাল আমার মিশ্রণ ছিল 300 মিলিলিটার। ক্লিয়ার? বলে একদম ঠিক। তো 300-এর মধ্যে 1:x রেশিওতে ভাঙার কোনো দরকার নেই। আমায় বলা হয়েছে 50 মিলিলিটার জল মেশানো হয়েছে। তাহলে 50 মিলিলিটার যখন জল মেশানো হয়েছে, তাহলে আলটিমেট নতুন মিশ্রণটা কত হলো? 300 + 50 350 না? বলে একদম ঠিক, এতে কোনো আপত্তি নেই। এবার এটা করার ফলে অ্যাসিড ও জলের অনুপাত চেঞ্জ হয়ে গেল কত না? 2:5 হয়ে গেল। আচ্ছা, 2:5 হয়ে গেছে। তাহলে বলো আমাকে যে 5 + 2 যোগ করলে কত হয়? 7 হয় তো? তাহলে 7-এর ভ্যালুই কত বলে? 350 তোলে, একদম ঠিক। তাহলে প্রত্যেক ইউনিটের ভ্যালু কত করে? 50 করে, একই না? বলে একদম ঠিক। তাহলে এই 5 ইউনিটের ভ্যালু কত? তাহলে 5 ইউনিটের ভ্যালু হয়ে যাবে 5 × 50 মানে 250। আর 2 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে? 100। এবার দেখো আমাকে এই যে 50 ইউনিট, এটা কি মেশানো হয়েছিল? না জল মেশানো হয়েছিল, ওয়াটার মেশানো হয়েছিল, হ্যাঁ কি না? বলে একদম ঠিক। তাহলে 250 এখন টোটাল জল আছে, 50 বাদ দিলে আগে জল কত ছিল? না 200 ইউনিট ছিল। ক্লিয়ার? তাহলে 200 ইউনিট যদি আগে জল থাকতো, টোটাল ছিল 300, তাহলে আলটিমেট 100 ছিল আমার অ্যাসিড। একদম ক্লিয়ার, কোনো আপত্তি আছে? বলে কোনো আপত্তি নেই। 50 করেছিলাম, 200, এখানে 100, একদম কোনো আপত্তি থাকার কথা নয় না। তাহলে এবার রেশিওতে ট্রান্সফার করলে 100-200-কে রেশিও ট্রান্সফার করলে কত হবে? আচ্ছা 1:2। তাহলে এক্স এর ভ্যালু কত হলো? 2। অপশন এ হয়ে গেল কারেক্ট আনসার। ক্লিয়ার তো? হলো একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। চলে যাই নেক্সট প্রশ্ন 160। নিচের ভগ্নাংশগুলির মধ্যে কোনটি সবচেয়ে বড়? আমাদের আগেও শিখিয়েছি কি কি ভগ্নাংশ আছে। 8/11, 3/5, 11/17 আর 2/3। আচ্ছা দেখো, এদের লব আর হরের মধ্যে ডিফারেন্স কিন্তু খুব কাছাকাছি। 8 আর 11 মধ্যে ডিফারেন্স কত? 3। 3-5 মধ্যে ডিফারেন্স কত? 2। 11-17 মধ্যে ডিফারেন্স কত? 6। 2 আর 3 মধ্যে ডিফারেন্স কত হচ্ছে? 1। তাহলে প্রত্যেকটা ডিফারেন্সকে সেম বানাও, মানে 2, 3, 6 আর 1-এর আমার এলসিএম কত? তাহলে এলসিএম হচ্ছে আমার কত? 6। তাহলে প্রত্যেককে যদি 6 বানাতে হয়, 3-কে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 6 হবে। তাহলে এই যে 2 দিয়ে আমি একে গুণ করছি, এটা না করে তুমি ডাইরেক্ট লবকে গুণ করো। তাহলে 8 দুগুণে কত হয়ে গেল? 16 হয়ে গেল। তাহলে 3-কে কত, সরি 2-কে কত গুণ করলে 6 হবে? 3 গুণ করতে হবে। তাহলে এখানে 3-কে 3 গুণ করো, 3 থেকে কত হয়ে গেল? 9 হয়ে গেল। তাহলে এখানে দেখো 6-কে 1 গুণ করলে 6 হয়। তাহলে 11-কেও 1 গুণ করো, তাহলে 11-কে 1 গুণ করলে কত হবে? 11 হবে। ক্লিয়ার? বলে একদম ঠিক। সিমিলারলি 1-কে কত গুণ করলে 6 হয়? 6 গুণ করলে, তাহলে 6টা আমি এখানে লবে গুণ করবো, 6 দুগুণ কত হলো? 12 হলো। তাহলে এবার দেখো এদের মধ্যে লব সব থেকে বড় কোথায় দেখতে পাচ্ছি? 16-তে। তাহলে 16 কোন ভগ্নাংশকে রিপ্রেজেন্ট করছে? 8-এর 11। তাহলে সেই হয়ে যাবে সব থেকে বড় ভগ্নাংশ। তাহলে 8-এর 11 হয়ে গেল সব থেকে বড়। এর মধ্যে সব থেকে ছোটকে 16, 9, 11, 12 মধ্যে সব থেকে ছোট 9। তাহলে সব থেকে ছোট ভগ্নাংশ জিজ্ঞাসা করতে, তাহলে কে হতো? এ হচ্ছে সব থেকে ছোটেস্ট, তাহলে স্মলেস্ট, এ হচ্ছে লার্জেস্ট। ক্লিয়ার? বলে একদম ঠিক। তাহলে এই হলো 160 অব্দি থেকে প্রশ্ন সলভ দেখলাম। নেক্সট ভিডিওতে আমরা 161 থেকে 180 অব্দি প্রশ্নের সলভ দেখবো। তাহলে আশা করবো তোমাদের এই ধরনের প্রশ্ন খুব ভালো লাগছে এবং তোমরা অনেক বেশি বেশি করে উপকৃত হচ্ছ। তোমরা এই ধরনের ভিডিওগুলো আরো অনেক শেয়ার করো, কমেন্ট করো, আমাকে জানাও তোমাদের কেমন লাগছে। তোমাদের কমেন্ট, তোমাদের শেয়ার যত বেশি হবে, আমি তত বেশি করে তোমাদের ভিডিও প্রোভাইড করবো। ওকে, চলো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।